আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 6 এর বিজিএস নিয়ে। ওকে, আমরা তার আগে বলে নিচ্ছি, আমরা কিন্তু এই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের এমসিকিউ সিকিউ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি, অর্থাৎ মেন বই থেকে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণ পরীক্ষায় এমসিকিউ এসে থাকে, সেই সাথে সাথে তোমাদের সিকিউ ক খ এগুলো নিয়ে আমরা সব নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দেখো, এই যে এখান থেকে আমরা আলোচনা করব ভাস্কর্য ও চিত্রকলা, ওয়ারী, বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি ও পাথর, ধাতব ভাস্কর্য, মূর্তি প্রাচীন বাংলার শিল্প সম্পর্কে পরিচয় দেয়। দেখো, এই সকল সিম্বল গুলো কিন্তু আমাদের প্রাচীন বাংলার সম্পর্কে, শিল্প সম্পর্কে কিন্তু কি দেয়, পরিচিতি করে দেয়। গুপ্ত ও পাল যুগের ভাস্কর্যগুলো শিল্প শৈলী ছিল অনন্য। গুপ্ত পাল যুগের সে ভাস্কর্যগুলো কিন্তু খুবই শিল্পশৈলী ছিল। পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর্য চিত্রশিল্পী ছিলেন দ্বিমান পাল ও বিট পাল। দেখো, পাল যুগের দুজন, এই জায়গাটা একটু তুমি করবে, নোট করে নিবে, ঠিক আছে। এখানে তোমার সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন হতে পারে যে পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর্যের নাম কি ছিল, তাহলে কি লিখবে, এই যে ধীমান পাল ও তারপরে আছে কি বিট পাল। ওকে, এটা কিন্তু সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের উত্তর হতে পারে, ক নাম্বার প্রশ্নটা কিন্তু এরকম হতে পারে। তারপরে দেখো, এদিকে সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন কি সুলপানি। এবার দেখো, সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন, সুলপানি। এই যে এটাও কিন্তু ক নম্বরে হতে পারে। সৃজনশীল এবং তোমার হলো এমসিকিউ, এটা কিন্তু দুটোই হতে পারে, সৃজনশীলের ক এবং এমসিকিউ হতে পারে কোশ্চেনটা, যে সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন কে, এই যে সুলপানি, এটা মনে রাখবে। তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেব দেবীর চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো। তারপরে দেখো, এই যে এখানে বলছে দলে ভাগ হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের তালিকা প্রস্তুত করো। এটা এই যে তোমরা যদি এখান থেকে পড়ো, ঠিক আছে, এই যে আমরা এর আগে যে ভিডিওগুলো তোমাদের জন্য দিয়েছি, সেই ভিডিওগুলো যদি একটু দেখো, তাহলে তোমরা দলগতভাবে যে কাজটা আছে এটা খুব সহজেই তোমরা করতে পারবে। তোমরা তোমাদের সময় মতো তোমাদের ক্লাসের অসংখ্য ভিডিও আমরা এই চ্যানেলের প্লেলিস্টে সেট করে রেখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে আসলে এই দলগত যে কাজগুলো আছে এগুলো খুব ভালোভাবে তোমরা করতে পারবে। ওকে, একটু খেয়াল করো এবং ভালোভাবে খেয়াল করো, কারণ আমরা কিন্তু এখানে তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ উভয় প্রশ্নেরই কিন্তু উত্তর এবং প্রশ্ন তৈরি করে দিচ্ছি। দেখো, ভাষা ও সাহিত্য, প্রাচীন বাংলার ভাষা ও সাহিত্য শিক্ষা। ওকে, দেখো, বাংলার কয়েকটি স্থান থেকে পাথর তামার পাতে খোদাই করা লিখিত লিপি পাওয়া গেছে। এগুলো কখন পাওয়া গেছে, অনেক আগের, ঠিক আছে, সেগুলো পাওয়া গেছে। বগুড়ার মহাস্থানগড় থেকে প্রাপ্ত কালো পাথরে খোদাইকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম। অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়ে যেই প্রাপ্ত কালো পাথরের খোদাইকৃত লিপিটি পাওয়া গেছে সেটাই সবচেয়ে প্রাচীন। গুপ্ত পাল সেন যুগের প্রচুর লিপি পাওয়া যায়। দক্ষিণ পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যাও অনেক। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাল যুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত রামচরিত কাব্যগ্রন্থ। এবার দেখো, এইটা কিন্তু দিতে পারে, ঠিক আছে। পাল যুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন বিখ্যাত রামচরিত্র কাব্য। দেখো, এই যে এটা তোমাকে দিতে পারে কি, এমসিকিউতে এটা দিতে পারে যে রামচরিত্র কাব্যগ্রন্থটি কার লেখা, রামচরিত্র কাব্যগ্রন্থটি কার লেখা। এটা কিন্তু এমসিকিউ প্লাস সিকিউর ক নাম্বারের কোশ্চেন কিন্তু এটা হতে পারে, ঠিক আছে। তাই তোমরা একটু মাথায় রাখবে যে পাল যুগের ঘটনা নিয়ে কোন কাব্যটি রচিত, এটাও কিন্তু আসতে পারে যে পাল যুগের ঘটনা নিয়ে কোন কাব্যটি রচিত, তাহলে এই যে রামচরিত্র কাব্যগ্রন্থটি, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তারপর দেখো, এর পাশাপাশি পাল আমলে আরো রচনা করা হয়েছিল চর্যাপদ। এই যে পাল আমলে আবার কি রচনা করা হয়েছিল, চর্যাপদ। চর্যাপদ কোন আমলে রচনা করা হয়, এটা একটু মাথায় রাখবে, এমসিকিউ অথবা সিকিউর ক নাম্বার কোশ্চেন হতে পারে যে চর্যাপদ কোন আমলে রচনা করা হয়, পাল আমলে রচনা করা হয়। ওকে, চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। দেখো, এই যে দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন, এই যে রাজা
বল্লাল সেন, রাজা বল্লাল সেন। ওকে, সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন দান সাগর, অদ্ভুত সাগর রচনা করেন। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু টাচ দিয়ে যাবে এবং পরীক্ষার আগে একটু দেখে যাবে, ঠিক আছে? কারণ তোমাদেরকে আমি বারবারই বলে থাকি যে এমসিকিউ গুলো কিন্তু তোমার 95% তোমার মেন বই থেকে উঠিয়ে দেয়, ঠিক আছে? এটা যদি মেন বই যদি যারা একটু ভালো করে পড়বে তারা খুব ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, পাল যুগের আগে বাংলার শিক্ষা সম্পর্কে খুব বেশি জানা যায় না। পাল যুগের আগের যে বাংলার যে শিক্ষা ব্যবস্থা ছিল সে সম্পর্কে তেমন কিছু জানা যায় না। এই সময় শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। তবে পাল যুগকে আমরা দেখে পাল যুগের শিক্ষার ব্যাপকতা এবং বিস্তারতা দেখে আমরা অনুমান করতে পারি যে পাল যুগের আগে যে মৌর্য এবং গুপ্ত যুগ ছিল সে সময় মোটামুটি শিক্ষার একটা প্রচলন ছিল। যার কারণে কিন্তু পাল যুগে এসে কিন্তু ওই গুপ্ত এবং কি মৌর্য যুগে শিক্ষার প্রচলন ছিল বিধায় কিন্তু এই পাল যুগে এসে এটার একটা ব্যাপকতা লাভ করে বা বিস্তার লাভ করে। বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের কি ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। বিহারগুলো ছিল বড় পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান। আর পাল যুগে বা অন্যান্য সময় কিন্তু এই বিহারগুলো কিন্তু ধর্মীয় শিক্ষা সহ এবং শিক্ষার কিন্তু একটি মাধ্যম হিসেবে কিন্তু প্রতিষ্ঠান হিসেবে কাজ করত। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু। দেখো ওই ইয়েতে যারা বৌদ্ধ বিহারে বা বৌদ্ধ ইয়েতে যারা পড়ালেখা করতো তাদেরকে কি বলা হয়? আচার্য বা ভিক্ষু। তাদেরকে কি বলা হতো? আচার্য বা ভিক্ষু। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষুক। ওকে, অর্থাৎ এই যে বিহারের যে শিক্ষকগুলো ছিল তাদেরকে কি বলা হতো? ভিক্ষুক বা আচার্য বলা হতো। আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। শিক্ষার্থীদের কি বলা হতো? শ্রমণ। এই জিনিসটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? বিহারের শিক্ষকদেরকে বলা হতো আচার্য বা ভিক্ষুক, আর শিক্ষার্থীদের বলা হতো কি? শ্রমণ। ওকে, শিক্ষার্থীদের কি বলা হতো? শ্রমণ। এ দুটাই কিন্তু এমসিকিউ এবং সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসো, বর্তমান যুগে আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এই আলোচনা থেকে বোঝা যায় যে শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল। এটা থেকে আমরা বুঝতে পারি যে পাল যুগ, মৌর্য যুগ এবং এই যে বিভিন্ন যুগগুলো, সেন যুগ, এই যুগগুলোই কিন্তু আগে সে সময় থেকেই কিন্তু শিক্ষার কদর ছিল এবং শিক্ষা বিস্তার করেছিল, ঠিক আছে? যা দেখো এই জায়গায় একটু খেয়াল করো, পাল ও সেন যুগের সাহিত্য কর্মগুলোর একটি তালিকা প্রস্তুত করো। এই যে পাল ও সেন যুগের সাহিত্য কর্মগুলোর তালিকা প্রস্তুত কিভাবে করবা সেটা একটু দেখা দিই। এই যে দেখো, এই যে যে এখানে কি বলে পালদের যে এই যে ধর্ম, দেখো এই যে কি সেন রাজাদের রাজা বল্লাল সেন কি এই ধর্ম গ্রন্থগুলো রচনা করেছে এটা দিয়ে দিবে। তারপর দেখো এই যে চর্যাপদ পাল যুগে হয়েছে। তারপরে আরো আছে তোমার এই যে রামচরিত্র, এটা কখন? চর্যাপদ কি রামচরিত্র, এটা কখন? এই যে পাল যুগে, ঠিক আছে? পাল যুগে এবং বিভিন্ন যুগের যে এই যে ইগুলো রয়েছে তোমার সাহিত্য কর্মগুলো রয়েছে, এগুলো ওখানে লিখে দিলেই কিন্তু তোমার এই কাজটা হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমরা যারা নতুন আজকে আমার এই ক্লাসে জয়েন করেছো তাদেরকে বলবো যে অন্যান্য ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।